পুলিশের পোশাক পরিহিত লোকটার ডান গাল বরাবর থাপ্পড় লাগায় ঐশান। রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে সে সামনে। কিয়ৎবাদে রুষ্ট কণ্ঠে বলে, থাপ্পড় মেরে গাল লাল করে দিব বেয়াদব। বড় ভাইয়ের সাথে ফাজলামো। দিন দিন বড্ড বেয়াদব হয়ে যাচ্ছিস তুই ওজান। ওজান গালে হাত বুলায়। আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। কেউ দেখে ফেললে সর্বনাশ। শেষে কাঁদো কাঁদো চাহনি ঐশানের মুখশ্রীর পানে তাক করে ওজান বলল, থাপ্পড় তো মেরেই দিলি ভাই, আর কি করবি? মানুষ দেখলে আমার রক্ষা ছিল না। শেষে কিনা একজন পুলিশ অফিসার থাপ্পড় খেলো পাবলিক প্লেসে। আল্লাহ তোর বিচার করুক। উষান চোখ গরম করে তাকিয়ে ফের হাত তুলবে, তৎক্ষণাৎ কয়েক কদম পিছে সরে যায় ওজান। মুখশ্রীতে তার ভীতি স্পষ্টতা। গাল থেকে হাত সরিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, আর কত মারবি ভাই? সরি তো, মজা করেছি একটু। আর জীবনেও এমন করব না, সত্যি বলছি। ঐশানের বলার ধরন দেখে খিলখিল করে হেসে উঠল মীরা। ঐশান তখন শান্ত হয়ে ফোনে দৃষ্টি ফেলেছে। মনোযোগ তার সম্পূর্ণ মুঠোফোনে। গুরুত্বপূর্ণ মেল এসেছে, তাই দেখছে সে। ওজান তখন বাঁখাড়া ভাইয়ের পেছনে বসে থাকা মেয়েটাকে দেখে সে বাকরুদ্ধ। মস্তিষ্ক বরাবর বলছে তাকে, এটা অসম্ভব, একদমই সম্ভব নয়। মৃত্যু মানুষ জীবিত হতে পারে কি করে? উজান পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও এই লহমায় ভীতিগ্রস্ত হয়ে পড়ে। কাপা পায়ে সে মীরার নিকট এগিয়ে যায়। মীরাকে পরখ করে আমতা স্বরে বলে, আপনি? ভাই উনি? মীরা নিশ্চুপ হয়ে যায়। উজানের কথা বলার ধরন তাকে উদ্বিগ্ন করে তুলছে। উজান এভাবে ভয় কেন পাচ্ছে তাকে দেখে? কাঁপছে কেন? মীরা চিন্তিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন ভাইয়া? এভাবে কাঁপাকাঁপি করছেন কেন? ওশান মীরার কথা শুনে ফোন থেকে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। উজানের দিকে তাকাতেই তার কপালে বলিরেখার উৎপত্তি হলো। বিরক্তি নিয়ে বলল, কি সমস্যা তোর? উজান ধাতস্থ করে নিজেকে। ভাইয়ের সামনে এভাবে উদ্ভট আচরণ করা যাবে না, ধরা পড়ে যাবে তাহলে। তার সকল প্রশ্নের উত্তর এখন ফারদিনই দিতে পারবে। পকেট থেকে রুমাল বের করে ললাটে জমা নিজের ঘামের মৃদু কোণা মুছে ফেলে উজান। অধর কোণে কৃত্রিম হাসির প্রলেপ টেনে বলে, কিছু না ভাইয়া। আচ্ছা এই মেয়েটাকে? মীরা, মাহাদি আঙ্কেলের মেয়ে। ও, আমি যাচ্ছি ভাইয়া, আমার কাজ আছে একটু। উজান এক প্রকার পালিয়ে নিজের জিপে উঠে বসে। তার হাত পা এখনও কাঁপছে। কি মুশকিল, এভাবে থানায় গেলেও হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে। তাই উজান ঠিক করলো আগে দাদুর কাছে গিয়ে পাই পাই করে সব প্রশ্নের উত্তর নিবে, তারপর থানায় যাওয়া যাবে। জিপ স্টার্ট দিয়ে ক্ষণে অদূরে চলে যায় উজান। ওশান তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে সব কিছু পর্যবেক্ষণ করল। ওজানের আচরণ মোটেও স্বাভাবিক ঠেকল না তার নিকট। নিশ্চয়ই কিছু হয়েছে। ওইশান বাইক স্টার্ট করতেই মীরা ঝুঁকে পড়ে সামনের দিকটায়। নিজেকে চটপট সামলে নিয়ে ঠিক মতো বসতেই আবারও একই কাজ পুনরায় ঘটল। ভাঙা এলোমেলো রাস্তা দিয়ে বাইক চলাতে পড়তে নিয়েও নিজেকে কোনো রকম টিকিয়ে রেখেছে মীরা নিজ স্থানে। ওশান পুরো ঘটনা লুকিং মিরর দিয়ে দেখে তাচ্ছিলের হাসি দেয়। মেয়েটা জেদি বটে, যা বলে তাই করবে। শাহেন্নুর শেষ প্রহর। কিয়ৎবাদে মেদিনীতে যা একটু রশ্মি অবশিষ্ট আছে তাও আঁধারের মাঝে বিলীন হয়ে যাবে। নামবে ঘোর অন্ধকার। পূর্ণিমার দেখা নেই বেশ কয়েকদিন। তাই শাহেন্নুর প্রহরের ইতি ঘটতেই সব কিছু ধুধু আঁধারে ছেয়ে যায়। কুয়াশায় ঢাকা আশপাশ। চারপাশের দানবাকৃতির দালানগুলো কুয়াশার আবরণে ঢাকা পড়ায় তাদের দেখা মিলে না রাতে। রাস্তার এদিক ওদিক ঘুমিয়ে থাকা কুকুর বেড়ালের দল এখন আশ্রয় নিয়েছে মাঠের শেষ প্রান্তের জঙ্গলে, উষ্ণতা পাওয়ার তাগিদে। ভোরে শিশির পড়ার আগেই তারা ছুটে অন্যত্রে। সবেমাত্র গোসল করে বেরিয়েছে মীরা। এতে করে বেশ কয়েক বকা দিয়েছে রুহি। মীরা ভাবান্তরহীন রুহির কথায়। রুহি তা দর্শন করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মেয়েটা এত সূচিবাই ধরনের। সামান্য ধুলো লাগায় এই হাড় কাঁপানো শীতের ঠান্ডা পানির ছোঁয়া লাগিয়েছে। তাও আবার সেই কখন? সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে ব্যস্ত ভঙ্গিতে চুল ঝাড়ছে মীরা। শ্যামরাঙা গাল, নাক লালচে হয়ে রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটা হাঁচি দিয়ে তার এই হাল। হাতের তোয়ালে রেলিংয়ে রেখে তড়িৎ বেগে রুমে ছুটে আসে মীরা। কম্বল টেনে হাতে বই নিয়ে বসতেই কোথায় থেকে রুহি ছুটে আসে। তার মুখশ্রীতে উচ্ছ্বসিত আভাস। মীরা ভুরু কুঁচকে বলল, কি ব্যাপার, এত খুশি কেন তুই? আন্টি আঙ্কেল বিয়ে ঠিক করেছে নাকি? রুহি গম গম সুরে বলল, আরে মহিলা না, 5 তলার সে হ্যান্ডসাম ছেলেটা আসছে। উফ, আমি তো দেখে লজ্জায় দৌড়। তোর আত্মীয় হয় না? আমার সাথে সেটিং করাই দে না বোন, ট্রিট দিব তাহলে।
মীরা তার কুচকানো ভুরুজোড়া আরও কুচকে নেয়। ঐশান এসেছে, তাও এই সময়ে? এই লোকটার আর আসার সময় হলো না। রুহির ঐশানকে নিয়ে দেখানো উচ্ছ্বসিত ভাবটা মীরার কাছে বিরক্তির ন্যায় লাগলো। এই লোকটার জন্য এতটা খুশি হওয়ার কি আছে? লজ্জাও বা পাওয়ার কি আছে? আশ্চর্য তো। মীরা বলল, কেন এসেছে? কি জানি, বলল তোকে ডেকে দিতে। যে দেখ কি বলে। মীরা বিরস গলায় বলল, আমি এই মুহূর্তে কোথাও যাচ্ছি না, তুই গিয়ে ঐশানকে বলবি আমি ঘুমিয়ে পড়েছি, এখন উঠবো না ঘুম থেকে, চলে যেতে বল গিয়ে। রুহি তার নেত্র যুগল বড় বড় করে বলল, কিন্তু তুই তো ঘুমাসনি, আমার সামনে বই নিয়ে বসে দিব্যি কথা বলছিস। মীরা ধমকে বলে, যা বলছি তাই কর রুহি, যা এখান থেকে। রুহি নিজ মুখশ্রী পাংশুটে করে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। যাওয়ার পূর্বে দরজার নিকট অবধি গিয়ে একবার থেমেছিল সে কিছু বলার জন্য, কিন্তু মীরার কড়া দৃষ্টি উপেক্ষা করে তার কণ্ঠনালী দ্বারা কোনো রূপ শব্দগুচ্ছ উচ্চারণ করার সাহস হয়নি। নীরবে চলে গিয়েছে। মীরা তপ্ত শ্বাস ফেলল। দুইজন মেয়ের ফ্ল্যাটে এভাবে হুটহাট আসার কোনো মানে আছে? বাবার জন্য কোনো কড়া কথাও শোনাতে পারে না ঐশানকে। বাবা তার অল্প কয়েকদিনেই ঐশানের ভক্ত হয়ে গিয়েছে। যখনই ফোন দেয় তখনই কথার মাঝে সর্বপ্রথম ঐশানের কয়েক প্রশংসা করে নেয় মাহাদি। মীরা ক্ষুব্ধ হলেও কিছু বলে না মাহাদিকে। বইয়ের দিকে দৃষ্টি ফেলতেই ধপাধপ পা ফেলার শব্দ মীরার কর্ণগহ্বরের নিকট প্রতিফলিত হয়। মীরা ভাবে নিশ্চয়ই রুহি এসেছে দ্রুত পদে, কিন্তু তার ধারণা মিথ্যা করে শব্দহীন রুমে আগমন ঘটে ঐশানের। রোশানল দৃষ্টি নিক্ষেপ করল মীরার মুখশ্রীর প্রতি। মীরা ভোরকে বলল, আপনি এখানে কি করছেন? ভোরকে ওঠে ঐশান, চোখ কটমট করে তাকায়। মীরা ভোরকে গিয়ে শটান হয়ে বসে পড়ল। পরনের ওড়না টেনে টুনে ঠিক করে ঐশানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি চাই? কিছু বলতে চান? আমার পরীক্ষা সামনে, পড়তে বসবো। ঐশান চিবিয়ে বলল, তুই ঘুমাচ্ছিস? এই তোর ঘুম? চোখ খোলা রেখে আজ প্রথম কাউকে ঘুমাতে দেখলাম। তা এখনো কি ঘুমিয়ে আছিস? ঘুমের মধ্যে থেকে কথা বলছিস নাকি জাগ্রত এখন? মীরা আমতা আমতা করলো, কানের পিঠে চুল গুজে গলা ঝেড়ে বলল, ঘুমাচ্ছিলামই আমি, আপনি আসার আগে এখন উঠে গেছি। ঐশান চল শক্ত করে তাকায় কিছু কঠিন কথা বলার জন্য, পরক্ষণে নিজেকে ধাদস্ত করে চুপ হয়ে যায় একদম। লম্বা শ্বাস টেনে মাথার চুল টেনে এদিক সেদিক তাকায়। মীরা সর্বদা তাকে উটকো আচরণ করে রাগিয়ে দেয়। মেয়েটা বেয়াদব বেশ। মীরা শুকনো ঢোক গিলে, গলা শুকিয়ে কাঠ তার। ঐশানের আচরণে স্বাভাবিক নয়, নিশ্চিত রেগে আছে। এই মানব রেগে গেলে ভীষণ বড় সর্বনাশ, তাকে তুলে আছাড় দিতেও দুইবার ভাববে না। মীরা বিছানা থেকে নেমে দাঁড়িয়ে ক্ষীণ সুরে বলল, আপনি কি কিছু বলতে এসেছেন ঐশান? ঐশান ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, মায়ান এসেছে গুলশানে আম্মুর সাথে, তোকে নিয়ে যেতে বলেছে আম্মু। মায়ান দেখতে চাচ্ছে তোকে, রেডি হ জলদি, না হলে তোকে রেখে চলে যাব আমি। গট ইট। হৃষ্টচিত্তে তাকায় মীরা। উচ্ছ্বসিত নিভৃত তার ছোট ভাইকে দেখতে পাবে আজ সামনাসামনি ভাবতেই পুলকিত সে। মীরা কিয়ৎ শান্ত হয়, সমীকরণ মেলানোর চেষ্টা করে। মায়ান ঢাকায় কেন, তাও ওষার সাথে? মীরা ব্যাকুল হয়ে বলে, হঠাৎ ঢাকায় আসলো যে? ঠিক আছে ও। উষান অন্যমনস্ক হয়, দ্বিধা হচ্ছে সত্যটা বলতে। 2 সেকেন্ড ভেবে নিয়ে চট করে সিদ্ধান্ত নেয় আপাতত চুপ থাকা শ্রেয়। গলা ঝেড়ে ঐশান বলল, ঠিক আছে ও, কি হবে? তোকে দেখার জন্য পাগলামো করছিল, তাই আম্মু নিয়ে এসেছে। আমি বাইরে ওয়েট করছি, তুই দ্রুত আয়। বেশ ধীর গতিতে বাইক চালাচ্ছে ওশান। আধ ঘন্টা হলো তারা এখনও গুলশানের আশেপাশেও যেতে পারেনি। মীরা বিরক্ত, বড্ড বেশি বিরক্ত। কয়েকবার সে ওশানকে বলে ফেলেছে কেন সে এত ধীর গতিতে বাইক চালাচ্ছে। জবাবে ওশান তাকে ধমকে বলতো, অ্যাক্সিডেন্ট হবে জোরে চালালে। মীরা ধমক খেয়ে পুনরায় টু শব্দ করেনি। অযথা কারণে বকা খেতে কার ইচ্ছে করে? স্নিগ্ধ অনিল বইছে। মীরা চুলগুলো এসে বরাংবার বাড়ি খাচ্ছে ঐশানের চোখে মুখে। এবার সে হেলমেট পরেনি, নিজের হেলমেট মীরাকে দিয়েছে। হেলমেটের বাইরে পড়ে থাকা চুলগুলো অনিলের দাপটে এসে স্পর্শ করছে ঐশানের মুখশ্রী। কি অদ্ভুত! এতে ঐশান বিন্দুর মাত্র বিরক্ত হচ্ছে না, বকা অথবা ধমকও দিচ্ছে না সে মীরাকে, বরঞ্চ সে নিশ্চুপ মৌন, ইচ্ছে করেই ধীরে চালাচ্ছে বাইক। ঐশান লুকিয়ে মীরার বিরক্তি মাখা চেহারা চাহনি ফেলে বলল, আমার মন বরংবার বলছে তুই সে নয়, কিন্তু দাদুর কথার বাধায় পড়ে তোমাকে তার থেকে আলাদাও করতে পারছি না। এ কেমন সমস্যা বলো তো?
পরিশেষে 1 ঘন্টা রাস্তা ওইসান প্রায় 2.5 ঘন্টা লাগিয়ে পৌঁছায় সে কাঙ্ক্ষিত স্থানে। মীরা নেমেই হাঁটা ধরে সামনে। ওইসান বাধা দেয়নি। যাচ্ছে যাক, অনেকক্ষণ এমনিতে আটকে রেখেছে। এবার বাধা দিতে গেলে দেখা যাবে এই রাস্তার মাঝেই তাকে থাপ্পড় মেরে বসবে। পাবলিক প্লেসে থাপ্পড় খেলে মান সম্মানের 12টা বাজবে নিশ্চিত। মীরা দ্রুত হাঁটতে দেখে ওইসান পেছন হতে চেঁচিয়ে বলল, আস্তে যা মীরা, পড়ে যাবি নয়তো। উষানের কথা মীরা শ্রবণ করল বলে মনে হলো না। সে নিজস্ব গতিতে পা ফেলে হাঁটছে। তপ্ত শ্বাস ফেলে নিজ কাজে মনোযোগী হয় ঐশান। ফ্ল্যাটের সামনে এসে ফ্ল্যাট তালাবদ্ধ দেখে ভুরুগুটি কুঁচকে নিল। সঙ্গে সঙ্গে ঘাড় বাঁকিয়ে সে পেছনে তাকায়। ঐশান হেলতে দুলতে আস্তে আস্তে হেঁটে আসছে। মীরা ধৈর্যহীন হয়ে পড়ে ঐশানের নিকট দৌড়ে গিয়ে বলল, বাসার সবাই কোথায়? ঐশান ভাবলেশহীন গলায় জবাব দেয়, হসপিটালে হয়তো। হসপিটালে কেন? পরবর্তীতে ঐশান যেই শব্দগুচ্ছগুলো নিজ অধরজোড়া দ্বারা উচ্চারিত করল, সেই শব্দফালিগুলো বিষাক্ত তীরের মতন মীরার হৃৎপিণ্ড স্পর্শ করল। মীরা উষ্ঠধরের মাঝে ব্যবধান সৃষ্টি করে শ্বাস টানে। সব কিছু এলোমেলো লাগছে তার। হাঁসফাঁস করার এক পর্যায়ে এসে সামনে থাকা ঐশানের বক্ষস্থলে আছড়ে পড়ল। হতভম্ব ঐশান মীরাকে আঁকড়ে ধরে গালে হালকা থাপ্পড় দিয়ে বলল, মীরা, এই মীরা, ওপেন ইওর আইজ মীরা। ঘড়ির কাঁটার অবস্থান তখন রাত 10টায়। নিঃশব্দ নির্জনতা বিরাজমান আশেপাশে। কোলাহলের ছিটে ফোঁটা অবধি নেই। ফেনাইলের কটু গন্ধ নাক দ্বারা অন্তরালে প্রবেশ করে নিভৃতে বিষিয়ে তুলছে ঐশানের। পাশে থাকা বদ্ধ কেবিনগুলো থেকে ভেসে আসছে আর্তনাদ ভরা চিৎকার। অদূরে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে কয়েকদল তরুণ তরুণী। স্তব্ধ হসপিটাল। করিডোর ধীরে ধীরে কোলাহলে পূর্ণতা পেতে নিলেই ওয়ার্ড বয় এসে পরিবেশ সামাল দিয়ে স্বাভাবিক করে তুলল তৎক্ষণাৎ। ঐশান লম্বা লম্বা শ্বাস টানে। হাসপাতালের পরিবেশ তার অন্তঃকরণ কাঁপিয়ে তুলছে ক্রমশ। হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন শুরু হয়েছে মাত্রই। অস্থির অস্থির লাগছে কেমন ভেতরটা। তবুও সে নিজ স্থানে অনড়। এক দৃষ্টিতে তাকিয়ে তার সামনে বসে থাকা রমণীর প্রতি। মীরার বিধ্বস্ত রূপ তাকে ক্রমশ উলটপালট করে তুলছে। কেন হচ্ছে এমন কারণটা সম্পর্কে তার অন্তঃকরণ ভাবনা শূন্য। মীরা উষার কাঁধে মাথা এলিয়ে দিয়ে নিষ্প্রভ চাহনি ফেলে রেখেছে বিলাসবহুল হাসপাতালের মেঝেতে। লহমায় উষা তার আদুরে স্পর্শ এঁকে দিচ্ছে মীরার ঘন কেশে। মীরা অনুভূতি শূন্য। সব কিছু নিষ্প্রাণ লাগছে তার। ওশান এবার ধৈর্যহারা হয়ে গলা ঝেড়ে বলল, এখানে কেউ মারা যায়নি যে এমন অনুভূতিহীন মূর্তির মতো বসে থাকতে হবে। মীরা তার চিবুক হতে থুতনি তুলে সম্মুখে নিষ্প্রাণ দৃষ্টি ফেলল। তৎক্ষণাৎ তার নজরে এলো ঐশানের নির্নিমেষ চাহনি। ঘন নেত্র পল্লবের স্থিরতা। অচঞ্চল নেত্রজোড়া পুরোপুরি শান্ত নম্র। দুই জোড়া নেত্রের শান্ত স্থিরতা হতে হুঁসে আনল উষা। শক্ত কণ্ঠে বলল, এটা কেমন কথা ঐশান? মীরার ভাই অসুস্থ। ওর মন খারাপ থাকবেই, তোমার মতো তো আর হার্টলেস না। ও যে ভাই বোনের জন্য দরদ থাকবে না। ওষা নিজের রূপে ফিরল চটপট। সে আগের মতো চেহারায় ফুটিয়ে নিল ছন্ন ছাড়া ঝাঁজ মেশানো চাহনি, কড়া তাচ্ছিলতা। অধর কোণে তাচ্ছিলের হাসি টেনে উঠে দাঁড়ায় সে। এমন ভাব যেন উষার কথা কানে যায়নি তার। মীরা একটু ভড়কে যায়। এই মা ছেলের সম্পর্কটা তাদের কাছে ভীষণ অদ্ভুত এবং রহস্যজনক ঠেকে। উষার সাথে যেই স্বভাবগত ব্যবহার করে, তার পেছনে যে আরেক রুষ্টপূর্ণ ব্যবহার আছে তা জানে মীরা। এর পেছনে কারণটা মীরার জানা নেই। উষা ছেলেকে নিয়ে যেই দরদ পেশ করেন, সেই মায়া মমতা, যেই কৃত্রিমতা মীরা ঢের বুঝতে পেরেছে এবার চট্টগ্রাম গিয়ে। উষান উঠে দাঁড়িয়ে জনমানবহীন এক স্থানে এসে দাঁড়ায়। তপ্ত শ্বাস ফেলে অন্তরিক্ষে তাকাতে নিলেই তার চোখে পড়ে অদূরে দাঁড়িয়ে থাকা মাহাদিকে। মনমরা হয়ে বেঞ্চিতে বসে তিনি। উষান শান্ত পায়ে সেদিকে এগোলো। মাহাদির পাশে বসে কাঁধে হাত দিয়ে আশ্বাস ভরা কণ্ঠে বলে উঠল, কাঁদছেন আঙ্কেল? কাঁদবেন না প্লিজ, মায়ান ঠিক হয়ে যাবে। ডাক্তার বলল না জ্ঞান ফিরে আসবে জলদি। উষান থামে। মাহাদি কথা বলতে নিলেও পারেন না। কণ্ঠনালী জমাট তার।
আদরের ছেলের এই অবস্থার জন্য সে নিজেকেই দায়ী করেন। মায়ান কাল দুপুরে স্কুল থেকে ফিরে বন্ধুদের নিয়ে সাইকেল নিয়ে বেরিয়েছিল। সাইকেল চালিয়ে রোডে আসতেই পেছন থেকে গাড়ি এসে ধাক্কা দেয় সজোরে। মুখ থুবড়ে মাটিতে পড়ে লালচে রক্ত দ্বারা আশপাশ রাঙায়িত করে। হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসার মোটামুটি ভালো হওয়ার পর মায়ান জেদ ধরে মীরার কাছে ফিরবে। তার জেদের কাছে হেরে মাহাদি উষার সাথে ঢাকা আসে। ঠিক সেখানেই বিশাল বিপত্তি। সবে মাত্র হাসপাতাল থেকে রিলিজ পাওয়া মায়ান ভ্রমণপথে মাত্রাতিরিক্ত অসুস্থ হয়ে পড়ে, রক্তবমি করে। সেই যে জ্ঞানশূন্য হয়ে পড়ে আছে, ঢাকায় এসে তাকে হাসপাতালে ভর্তি করার পরেও একই অবস্থা, জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছে দ্রুতই জ্ঞান ফিরে আসবে। মাহাদি অপরাধী কণ্ঠে বলল, মীরার কাছে আমি মুখ দেখাই কি করে বলো তো বাবা? মেয়েটা আমার ছোট হওয়া সত্ত্বেও মায়ানকে কত সুন্দর করে সামলেছে, আগলে রেখেছে। আর আমি বাবা হয়ে কতটুকুই বা করতে পারলাম সন্তানের জন্য? মীরা মায়ানকে নিয়ে একটু বেশি পজেসিভ মেবি। ওকে অনেক ভেঙে পড়তে দেখলাম। মীরা মায়ানের প্রতি বহু আগ থেকেই ভীষণ দুর্বল। মায়ানকে জন্ম দিতে গিয়ে যখন আফরা মারা গেল, সেদিন থেকে মীরা শক্ত হয়ে পুরো পরিবার সামলালো। মায়ানকে কোলে পিঠে করে মানুষ করলো। একদম ছোট্ট সময়ে মায়ান যখনই কান্না করে দিত তখন মীরা কান্না করতো। মায়ানের জ্বর আসলে মায়ানের চিন্তায় আরও বেশি জ্বর আসতো। মায়ানের কিছু হলে নিজেকে সামলাতে পারে না মীরা, একদম ভেঙে পড়ে বাবা। ঐশা নিঃশব্দে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলে উঠল, চিন্তা করবেন না আঙ্কেল, আপনার এই অবস্থা হলে মীরা মায়ান তো আরও ভেঙে পড়বে। টেনশন ফ্রি থাকুন, আপনার হাড়ের সমস্যা আছে, ক্ষতি হবে তো। মাহাদি ঘাড়ের স্থিরতা হতে গতি প্রদান করে সায় জানায়। উষান স্বভাবগত হুটহাট হাসতে জানে না, তবুও কোনো রকম কৃত্রিম হাসির রেশ অধর কোণে ঝুলিয়ে উঠে দাঁড়িয়ে মাহাদির দৃষ্টিসীমার বেশ খানিক দূরে চলে যায়। শীতল রজনী। রজনী গহীনে রূপ নেওয়ার সঙ্গে সঙ্গে শীতের প্রবণতা যেন হুড়হুড় করে বেড়ে দ্বিগুণে পরিণত হলো। হাসপাতালের ওয়েটিং রুমে বসে মীরা শীতে প্রকোপে ঠকঠক করে কাঁপুনি দিচ্ছে, কিন্তু তার মুখশ্রীতে ভাবলেশীনতা বোঝায়। সে আগের মতোই খোলা জানালার নিকট বসে কেঁপে যাচ্ছে। উঠে দাঁড়িয়ে জানালা বন্ধ করার মতন ইচ্ছে শক্তি তার নেই, এমন মনোভাব ফুটে উঠেছে মুখশ্রীতে। ওসান দূর থেকে দাঁড়িয়ে মীরাকে পর্যবেক্ষণ করে যাচ্ছিল, বিরক্তিমাখা দৃষ্টি তার। মাহাদি বারবার করে বলেছিল একটু মীরাকে চোখের সামনে রাখতে, অথচ তাকে ফিরে যেতে হলো তার কর্মস্থলে। কোনো মতে আজকের রাতটা সে ম্যানেজ করেছে। ঈশান বিষণ্ণতায় উষ্টধর আকৃতির ন্যায় করল। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গিয়ে মীরার পাশে থাকা জানলা দুটো ঠাস ঠাস শব্দে বন্ধ করতেই মীরা কেঁপে উঠল কিয়ত। হকচকিয়ে বলল, এমন করছেন কেন? আসতে বন্ধ করুন। ঐশান নিরুত্তর। পরনের কালচে জ্যাকেট নিজের গা থেকে খুলে মীরার দিকে ছুঁড়ে ফেলে বলল, উই দ্যাট এ ওয়ার্ড। দ্রুত জ্যাকেট পরো মীরা। মীরা তার অধৈর্যরা প্রসারিত করে কিছু বলবে তার পূর্বে ঐশান চোখ গরম করে তাকায়, ইশারায় বলে, বিনা বাক্যে চটপট জ্যাকেটটা পরতে। মীরা প্রথমত ইতস্তত বোধ করল, এতপর বিনা বাক্যে ঐশানের কথা অনুযায়ী জ্যাকেট পরে নিল। শীত শীত লাগছে প্রচণ্ড, নতুবা অন্য সময় হলে সে এই জ্যাকেট ঐশানের চেহারা বরাবর ছুঁড়ে মারত। ঐশানের অন্তঃকরণ ও নড়বড়ে হলো। তেরা মেয়েটা আজ এত শান্ত, এত পরিবর্তন তার মাঝে। ভাইয়ের চিন্তা মীরাকে তাহলে এতটা কাবু করে রেখেছে। ঐশান নিঃশব্দে বসে পড়ল মীরার পাশে, আঁখি যুগল বন্ধ করে মাথা এলিয়ে দিল তুলতুলে সোফার একাংশে। হাত জোড়া ভাঁজ করে বক্ষস্থলের নিকট গুটিয়ে নিল। ক্লান্ত লাগছে ভীষণ, ঘুমাতে পারলে শান্তি মিলত। কিন্তু মীরা, তার পাশে বসা ছটফটে স্বভাবের মেয়েটা কখন কি করে বসে তার কোনো ঠিক আছে? মাহাদি তাকে ভরসা করে দায়িত্ব দিয়ে গিয়েছে। দায়িত্বে হেলাফেলা করা ঐশানের পছন্দ নয়। রাত 2টার দিকে জ্ঞান আসলো মায়ানের। মাহাদি এবং মীরার উপচে পড়া খুশির জোয়ার। ছেলেকে বুকে জড়িয়ে মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে মাহাদি চলে যান সেই রাতেই। উষাও চলে গিয়েছে, রয়েছে শুধু ঐশান, মীরা আর মায়ান। মায়ানকে সকালবেলায় হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তারের আদেশ অনুসারে আজ রাতটা হাসপাতালে থাকতে হবে মায়ানের। মায়ানের পাশে আধশোয়া হয়ে একধারে কথা বলে যাচ্ছে মীরা। মায়ানও বোনকে পেয়ে অপ্লুত বেশ। সে যে অসুস্থ তার ধ্যান মাত্র নেই।
উষান আর চোখে পরখ করে নিল দুইজনকে। শেষে ছোট্ট করে শ্বাস ফেলে সোফায় বসে ফোনে ব্যস্ত হলো। কিয়ৎবাদে মায়ান উঁচু কণ্ঠে বলল, উষান ভাইয়া এদিকে আসো তো একটু। উষান ফোনে কথা বলছিল। মায়ানের কথায় সে তার হাতের দুটো আঙুল দেখিয়ে ইশারায় বলল 2 মিনিট অপেক্ষা করতে। শেষে 2 মিনিটের জায়গায় দীর্ঘ 20 মিনিট কথা বলার পর ঐশান এসে বসলো মায়ানের পাশে। শার্টের কলার ঠিক করতে করতে বলল, হে ট্র্যাম, ফিলিংস বেটার নাও? মাথা ব্যথা করছে নাকি? মায়ান বাচ্চা সুলভ হাসলো। মায়ানের কেন যেন ঐশানকে বড্ড বেশি ভালো লাগে। ঐশান তার কাছে ম্যাজিক্যাল পার্সন। ম্যাজিকের মতো কিভাবে যেন তার সকল দুঃখ চট করে অনিলে মিশিয়ে উধাও করে দেয়। মায়ান একগাল হেসে বলল, একটুও মাথা ব্যথা করছে না, কিন্তু পিঁপড়ের কামড় দেওয়ার মতো একটু ব্যথা করছে। মায়ানের কথা এবং বলার ভঙ্গি দেখে উষান মীরা দুইজনের কিঞ্চিত হাসে। মায়ান তার প্রিয় দুইজন ব্যক্তিকে একসাথে হাসতে দেখে নিজে বিশ্বজয়ের হাসি দিয়ে খিলখিল হাসিতে ফেটে পড়ে। হঠাৎ মীরা গম্ভীর হয়ে বলে উঠল, অনেক বান্দাবি হয়েছে মায়ান, এখন ঘুমায় একটু। ডাক্তার রেস্ট করতে বলেছে না? মায়ান বিজ্ঞদের মতো মাথা নাড়ল। চোখে নিজের ছোট্ট ছোট্ট আঙুলের অধিকারী হাত দুটো রেখে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু কি আশ্চর্য, ঘুম আসছে না। শেষে ফট করে চোখ খুলে সে ঐশান এবং মীরার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। ঘটনায় আকস্মিক ঐশান বিছানায় শুয়ে পড়তে বাধ্য হয়ে, সাথে মীরাও। মায়ান ফটাফট চোখ বন্ধ করে বলল, আমি তোমাদের দুইজনের হাত এভাবে ধরেই ঘুমাবো, নয়তো আমার ঘুম আসবে না। উষান মীরা দুইজনের চোখে তুমুল অস্বস্তির দেখা মিলল, তবুও হাত ছাড়ানোর চেষ্টা করলো না কেউই। ডাক্তার মায়ানকে ঘুমাতে বলেছে, এখন হাত সরিয়ে ফেললে ঘুম থেকে উঠে যাবে সে, তখন আবার ঘুম পাড়ানো কঠিন হয়ে পড়বে। মীরা কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনি বালিশে মাথা দিয়ে একটুখানি শুয়ে থাকুন, ওর ঘুম গাঢ় হলেই উঠিয়েন। ঐশান মীরার কথা পালন করল। বালিশে মাথা দিয়ে তাকায় মায়ানের পানে। মীরা ক্লান্ত হয়ে নিজেও শরীর এলিয়ে দেয় তুলতুলে বিছানায়। ভয় হচ্ছে এই ভেবে তাদের তিনজনের ভার নিতে পারবে কিনা এই বিছানা। ঘুম কাতুরে মীরা চোখ বন্ধ করতেই ঘুমিয়ে পড়ে। ঐশানের কেমন দম বন্ধ হয়ে আসছে। শান্তপর্ণে সে নিজের হাত মায়ানের হাতের মুঠো থেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। সোফায় গিয়ে নিজের ক্লান্ত দেহ এলিয়ে দিয়ে বিড়বিড়িয়ে বলে, আমার পক্ষে সম্ভব নয় তোমাকে খুন করা মীরা, আমি পারবো না এটা। ক্ষমা করো আমায় পৃথিবী, আমি আমার দেওয়া প্রতিটা ওয়াদা বাক্য ফিরিয়ে নিচ্ছি।